অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হয়ে যাওয়ার পর ফ্রান্স থেকে একজন মহারাজা এসেছিলেন, যিনি মূলত অ্যাংলো স্যাক্সনদের যুগটাকে শেষ করেছিলেন। ফ্রান্সের যে জমিদারটা ছিল, মহারাজা বলে ফেললাম, জমিদারটা যে ছিল, সেই জমিদারটার নাম ছিল উইলিয়াম দ্য কনকারার বা উইলিয়াম দ্য ফার্স্ট। তিনি অ্যাংলো স্যাক্সনদের হারিয়ে দিয়ে, পরাজিত করে সিংহাসনটা দখল করলেন এবং ফ্রেঞ্চ কালচার শুরু হয়ে গেল। এই যে ফ্রেঞ্চ কালচার শুরু হলো, ফ্রেঞ্চ ব্যবস্থাগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্টেড হতে লাগলো ইংল্যান্ডের। ফ্রান্সের লোকজন নর্থ দিক থেকে এসেছিল বলে এদিকে বলা হতো নরম্যান, নর্থম্যান থেকে হলো গিয়ে নরম্যান। কি হলো? নরম্যান। সেই জন্য এদিকে বলা হয় নরম্যান। এরা নরম্যান ছিল। অ্যাংলোরা হলো প্রজা আর নরম্যানরা হলো রাজা। তাহলে যুগটার নাম হলো অ্যাংলো নরম্যান যুগ। যুগটার নাম হলো কি? অ্যাংলো নরম্যান যুগ। এই যুগের যিনি রাজা ছিলেন তার নামটা অবশ্যই মনে রাখবে। 106 ব্যাটেল অফ হেস্টিংস হয়েছে। ব্যাটেল অফ হেস্টিংসের জয়ী রাজার নাম ছিল উইলিয়াম দ্য ফার্স্ট বা উইলিয়াম দ্য কনকারার, ডিউক অফ নরম্যান্ডি। আর পরাজিত রাজার নাম ছিল কিং হ্যারোল্ড। কি নাম ছিল? কিং হ্যারোল্ড। কি নাম ছিল? কিং হ্যারোল্ড। উনি পরাজিত হয়েছিলেন। অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হয়ে অ্যাংলো নরম্যান যখন যুগ শুরু হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সামন্ততান্ত্রিক প্রথা শুরু করছেন এনারা। বুঝতে পারলে? এখানে আমরা নাইটের কনসেপ্ট দেখতে পাই, এখানে আমরা এখানে সামন্ত রাজাদের কনসেপ্ট দেখতে পাই এবং কি বীর যোদ্ধাদের কনসেপ্ট দেখতে পাই। এই যুগটাতেও বেশ কিছু লেখাজোখা হয়েছিল অ্যাংলো নরম্যান যুগটাতে। অ্যাংলো নরম্যান যুগে যেটা সব থেকে বড় ঘটনা ঘটলো সেটা হলো খ্রিস্টানিটি আরো বেশি স্প্রেড করে গেল, খ্রিস্ট ধর্ম আরো বেশি ছড়িয়ে পড়লো। এবং এরা কি কি লেখাজোখা করেছিল? এরা তিন ধরনের লেখাজোখা করেছিল মূলত। একটা হচ্ছে ম্যাট্রিক্যাল রোমান্সেস। অ্যাংলো নরম্যান যুগে কি লেখা হয়েছিল? ম্যাট্রিক্যাল রোমান্সেস। কি লেখা হয়েছিল? ম্যাট্রিক্যাল রোমান্সেস। আর কি লেখা হয়েছিল? অ্যালিটারেটিভ পোয়েম। আর কি লেখা হয়েছিল? অ্যালিটারেটিভ পোয়েম। আর কি হয়েছিল? রিলিজিয়াস পোয়েম। তার মানে তিন ধরনের লেখা, ম্যাট্রিক্যাল রোমান্সেস, অ্যালিটারেটিভ পোয়েম আর রিলিজিয়াস পোয়েট্রি। এগুলো লেখা হয়েছিল। আমরা যদি এইগুলো ডিপে যাই, এগুলো যদি ভেতরে যাই, তাহলে জানতে পারবো ধর্মের কবিতা, বিভিন্ন ধরনের ধর্মের কবিতা লেখা হয়েছে। কারসার মুন্ডি, প্রিক অফ কনসাইন্স, ঠিক আছে, দাউল অ্যান্ড নাইটেঙ্গেল, এমনি করে সব ধর্মের কবিতাগুলো লেখা হয়েছে। ঠিক আছে, সিনার্স বি অ্যাওয়ে, ঠিক আছে, এই সমস্ত ধর্মের কবিতাগুলো লেখা হয়েছে। আচ্ছা, এই যুগের যদি বলি যে অ্যালিটারেটিভ পোয়েম কি লেখা হয়েছে? পার্ল, পেশেন্ট, পিউরিটি, সার গাউইন অ্যান্ড গ্রিন নাইট, এগুলো হলো অ্যালিটারেটিভ পোয়েম লেখা হয়েছে। আচ্ছা, এই যুগে যদি বলে ম্যাট্রিক্যাল রোমান্সেস কি কি লেখা হয়েছে? ম্যাট্রিক্যাল রোমান্সেস গুলোকে চার ভাগে ভাগ করা গেছে বোডেলের কনসেপ্ট অনুযায়ী। বোডেল বলেছেন চার ভাগে ভাগ করা যায়। কি কি? ম্যাটার অফ ইংল্যান্ড, ম্যাটার অফ ব্রিটেন, ম্যাটার অফ ফ্রান্স, ম্যাটার অফ রোম। এই চার ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে প্রচুর গল্প পাই, এখানে কিং আর্থারের গল্প পাই, আমরা ট্রয়ের গল্পগুলো পাই, এই সমস্ত গল্পগুলো আমরা পাই অ্যাংলো নরম্যান যুগটাতে, অ্যাংলো নরম্যান যুগটাতে। তো অ্যাংলো নরম্যান যুগ একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে। অ্যাংলো নরম্যান যুগ যখন শেষ হয়ে যাচ্ছে, তারপর আরেকটা নতুন যুগ আসছে। সেই যুগটার নাম হলো চসার যুগ। কি নাম ছিল? চসার যুগ। চসার যুগে একজন মহান লেখক এসেছিলেন। সেই লেখকটার নাম ছিল জিওফ্রে চসার। কি নাম ছিল? জিওফ্রে চসার। এই চসার যিনি বিখ্যাত বই লিখেছিলেন একটা, সেই বইটার নাম ছিল দ্য ক্যান্টারবেরি টেলস। কি নাম ছিল? ক্যান্টারবেরি টেলস। এই চসার যুগে 3 নম্বর যুগটা চলছে। 1 নম্বর যুগ ছিল অ্যাংলো স্যাক্সন, 2 নম্বর ছিল অ্যাংলো নরমান, 3 নম্বর হলো চসার যুগ। এই চসার যুগটাতে একজন মহান লেখক এসেছিলেন। সেই লেখকটার নাম হলো জিওফ্রে চসার। কি নাম? চসার। এত মহান ছিলেন যে ওনার নাম অনুযায়ী যুগটা নাম দেওয়া হয়েছিল চসার যুগ। চসার একটা লেখা লিখেছেন, যে লেখাটা তোমাকে এখনই মুখস্থ রাখতে হবে, দ্য ক্যান্টারবেরি টেলস। বইটার নাম কি ছিল? দ্য ক্যান্টারবেরি টেলস। দ্য ক্যান্টারবেরি টেলস তাহলে কার লেখা? চসারের লেখা। ক্যান্টারবেরি টেলস পড়লে আমরা কি পাই? এখানে 29 জন জার্নি করছেন, যাত্রা শুরু করছেন এবং এরা ঠিক করছে এই 29 জন যারা পুণ্যার্থী রয়েছে তারা জেরুজালেমে যাচ্ছেন কিসের জন্য? ধর্মকর্ম করবে বলে। কিন্তু মাঝখানে একটা সরাইখানাতে ওরা দাঁড়াচ্ছেন। সেই সরাইখানার নাম ছিল ট্যাবার্ডিন। কি নাম ছিল? ট্যাবার্ডিন। সেই ট্যাবার্ডিনে এরা যখন যাচ্ছেন, এরা ঠিক করছে যে আমরা যখন যাবই, এতটা রাস্তা পার করতে হবে, তখন কি করব? যাবার সময় প্রত্যেকে দুটো করে গল্প বলবো, আসবার সময় প্রত্যেকে দুটো করে গল্প বলবো। এইভাবে অনেকগুলো গল্প পাচ্ছি। পুরো যে গল্পের সিরিজটা রয়েছে সেটা আমরা দ্য ক্যান্টারবেরি টেলসে পাই। কিসে পাই? দ্য ক্যান্টারবেরি টেলস। চসার কেমন লেখক ছিলেন? প্রথম দিকে যদি দেখি চসার খুব একটা ভালো লেখক ছিলেন না, মাঝের যুগটাতে মাঝারি লেখক ছিলেন। আর চসারের শেষ জীবনটাতে বুড়ো বয়সে চসার কিন্তু খুবই ভালো লেখক হয়ে গেছিলেন। চসারের প্রথম যুগটাকে ফ্রেঞ্চ এজ বলা হয়। কি বলা হয়? ফ্রেঞ্চ এজ, যেখানে ফ্রান্সের লেখাগুলোকে কপি করতেন। তারপরের যুগটাকে বলে ইটালিয়ান এজ। তিনি ইটালিয়ান এই যুগে দ্য লিজেন্ড অফ গুড উইম্যান, ট্রোইলাস অ্যান্ড ক্রিসিডা, এই সমস্ত লেখাগুলো ভালোই লেখা, খারাপ নয়।
আর তারপরে যুগটাকে বলা হয় ইংলিশ এজ। ইংলিশ এজে তিনি দ্য ক্যান্টারবারি টেলস লিখছেন এবং সেটার জন্য তিনি বিখ্যাত হচ্ছেন। তাহলে এই ছিল চসার। তবে চসার ছাড়া কি এই যুগে আর কেউ ছিল? নিশ্চিতভাবে ছিল, কিন্তু চসারই প্রধান ছিল। তবে চসার ছাড়া আর কে ছিল? চসারের আলোতে তো সবাই ঢাকা পড়ে যাচ্ছে। ওকে, চসার বাদ দিয়েও আরো দুটো নাম মনে রাখবে। জন গাওয়ার, কি নাম ছিল? জন গাওয়ার। আর উইলিয়াম ল্যাংল্যান্ড, কি নাম? উইলিয়াম ল্যাংল্যান্ড। উইলিয়াম ল্যাংল্যান্ডের পিয়ার্স দ্য প্লাউম্যান খুবই গুরুত্বপূর্ণ, এই যুগে লেখা হয়েছিল। বুঝতে পারলি কিনা? চসারকে অনুকরণ করে গ্রুপ হয়ে গেছিল। স্কটল্যান্ডে একটা গ্রুপ হয়েছিল, আর কি কোথায় গ্রুপ হয়েছিল? ইংল্যান্ডে একটা গ্রুপ হয়েছিল। স্কটল্যান্ডে যে গ্রুপটা তৈরি হয়েছিল সেই গ্রুপটার নাম ছিল, স্কটল্যান্ডে যে গ্রুপটা তৈরি হয়েছিল সেই গ্রুপটার নাম ছিল, ওদিকে বলা হতো স্কটিশ চসারিয়ান। ইংল্যান্ডে যে গ্রুপটা তৈরি হয়েছিল তাদের নাম দেওয়া হয়েছিল ইংলিশ চসারিয়ানস। কি নাম দেওয়া হয়েছিল? ইংলিশ চসারিয়ানস। তো চসারের যুগটা আমরা যদি পড়ি, এই সমস্ত লেখালেখি পাই, এই সমস্ত লেখকদের তোদের নাম টামগুলো মনে রাখতে হবে। সো দিস ইজ দ্য এজ অফ চসার। চসারের যুগে দুটো বড় ঘটনা ঘটেছে। যে ঘটনাটাতে চসারের যুগটাতে দুটো বড় ঘটনা ঘটেছে, যে ঘটনাটাতে পুরো সমাজটা নড়ে গেছিল। একটা হয়েছিল ব্ল্যাক ডেথ, একটা কি হয়েছিল? ব্ল্যাক ডেথ। মানে সিল্ক রুট দিয়ে কালো ইঁদুররা জাহাজে উঠে গেছিল এবং সিল্ক রুট দিয়ে ইংল্যান্ডে পৌঁছে গেছিল। ইংল্যান্ডের স্বাস্থ্যতে পরিবেশ, স্বাস্থ্যতে ওয়েদার এবং বড় বড় টানেলে সব ইঁদুরগুলো ঢুকে গেছিল এবং সেখানে তাদের ব্রিডিং হয়েছিল। এবং ইংল্যান্ডে কিছুদিনের মধ্যে ইঁদুর ছেয়ে যায়। সেই সময় একজন ধর্মযাজক আবার কি করেছিলেন? বিড়াল মারার কথা বলে দিয়েছিলেন। সমস্ত বিড়ালদেরও মেরে ফেলা হয়েছিল প্রায়। তাতে কি হলো? বিড়ালগুলো না থাকার জন্য ইঁদুরের প্রচুর বৃদ্ধি হয়ে গেছিল। এবং আমরা এখানে দেখতে পাই যে ইঁদুরগুলো যখন অতিবার বাড়লো, তখন ইঁদুরগুলো কি করলো? বিভিন্ন খাবার টাবার খেয়ে দিল, ওখান থেকে প্লেগ ছড়িয়ে পড়লো। পুরো ইংল্যান্ডে প্লেগ ছড়িয়ে গেছিল। 1/3 পপুলেশন ডায়েট। যদি 30 লক্ষ মানুষ ছিল, 10 লক্ষ মানুষ মরে গেছিল ইংল্যান্ডে এই প্লেগ রোগে। যেমন সেই যুগের করোনা ভাইরাস যেমন ছিল। বুঝতে পারলে? তো এই ইঁদুরের দৌরাত্ম্য হয়েছিল এটা। তো যাই হোক, এখানে আমরা বলবো সমাজটা ভেঙে গেল, অনেকটাই ভেঙে পড়লো। তো ব্ল্যাক ডেথ, এটা কি বলা হয়? কত সালে হয়েছে? 1349-এ ব্ল্যাক ডেথ হচ্ছে। কিন্তু এই ব্ল্যাক ডেথের প্রভাব এলো গরিব মানুষদের উপর, কারণ কাজকর্মের লোক পাওয়া যাচ্ছে না। তখন এই গরিব মানুষদের বেশি করে খাটাতে শুরু করলো এবং এদের নাম দেওয়া হয়েছিল, তখন এরা কৃষক ছিল মূলত, মানে নিজেদের জমি ছিল না। তখন এরা বিদ্রোহ ঘোষণা করে দিল। এই বিদ্রোহটাকে বলা হতো, এই বিদ্রোহ যেটা হতো সেটাকে বলা হতো পিজেন্ট রিভোল্ট। 1381 পিজেন্ট রিভোল্ট হয়ে গেল। এই পিজেন্ট রিভোল্ট যখন হয়ে গেল আমরা দেখতে পাই যে পিজেন্ট রিভোল্টে বহু মানুষ মারা গেল এবং শেষ পর্যন্ত, কারণ বিদ্রোহকে দমন করার চেষ্টা করা হয়েছিল। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই যুগটা এমনই একটা যুগ ছিল যে যুগে বহু মানুষ অত্যাচারের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিল। এই যুগে আরেকটা ভয়ানক জিনিস ঘটছিল, জানিস তো কি? সেই যুগে ধর্মের মধ্যে প্রচুর করাপশন চলে এসেছিল এই চসারের যুগটাতে। এমনকি স্বর্গের টিকিট বিক্রি হতে শুরু করে গেল এই যুগটাতে। বুঝতে পারলে? স্বর্গের টিকিট বিক্রি করছিল। তো কি হলো? সেই জন্য সেই যুগে কিছু কিছু প্রোগ্রেসিভ থিঙ্কিং মানুষ বেরিয়ে এলো এবং ওরা বললো স্বর্গের টিকিট বিক্রি করা অন্যায়, এটা এইরকম কোনো কিছু হতে পারে না। জন ওয়াইক্লিফ লোকটার নাম ছিল। কি নাম ছিল? জন ওয়াইক্লিফ। একে বলা হয় দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন। ইনি রিফরমেশন বা সংশোধনের চেষ্টা করেছিলেন এবং এই যে একটা আন্দোলন শুরু করলেন, এই আন্দোলনের নাম ছিল লোলার্ড মুভমেন্ট। কি নাম ছিল? লোলার্ড মুভমেন্ট। লোলার্ড মুভমেন্টে কি হয়েছিল? ধর্মকে সংশোধন করা এবং সমাজকে সংশোধনের কাজ শুরু হয়েছিল। পোপ সেই যুগের যারা চার্চের মানুষজন ছিল প্রচুর অত্যাচার করেছিলেন। ঠিক আছে, বহু মেয়েকে ডাইনি বলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ব্ল্যাক ম্যাজিকের কনসেপ্টগুলোকে অনেক বেশি করে ভয় খাওয়াতো মানুষকে। ঠিক আছে, তো এইভাবে লোলার্ড মুভমেন্টকে দমন করার চেষ্টা হয়েছিল। যারা লোলার্ড মুভমেন্টের অংশ হতো তাদের উইচক্রাফটের অংশীদার বলে দেওয়া হতো এবং বিভিন্নভাবে তাদের উপর ব্যান করা হতো এবং তাদের সামাজিক দিক থেকে এবং তাদের শারীরিক দিক থেকে তাদের শোষণ করা হতো। বুঝতে পারলে কিনা? তো এইভাবে এই যুগটাকে আমরা দেখতে পাই চসার যুগ। একটা জায়গায় চসারের যুগও থেমে যাচ্ছে, চসারের পর আরেকটা নতুন যুগ আসছে। সেই যুগটাকে বলা হয় রেনেসা যুগ। কি নাম? রেনেসা। রেনেসা মানে নবজাগরণ। রেনেসা মানে নবজাগরণ। রেনেসা মানে নবজাগরণ। এই রেনেসা বা নবজাগরণ ইটালিতে হয়েছিল, ইংল্যান্ডে হয়নি। কোথায় হয়েছিল? ইটালিতে। কিন্তু ইটালি আসলে কি হয়েছিল? গ্রিস এবং রোম যখন রোম নগরী যখন পুড়তে শুরু করে, তখন গ্রিসের নলেজ এবং রোমের নলেজগুলো নিয়ে পণ্ডিত মানুষরা সব কোথায় চলে এসেছিল? ইংল্যান্ডে চলে এসেছিল
এবং ইংল্যান্ডে থাকতে শুরু করেছিল, বুঝতে পারলে কিনা। এবং ইংল্যান্ডে যখন এরা থাকতে শুরু করলো পণ্ডিত মানুষরা, তখন কি হলো আমরা দেখতে পাই যে পণ্ডিত মানুষরা যখন ইংল্যান্ডে থাকতে শুরু করলো তখন আমরা দেখতে পাই যে এই একটু সংশোধন করে নিই, এই রোম এবং গ্রিসের মানুষরা চলে এসেছিল ইটালিতে। কোথায় চলে এসেছিল? এবং এতজন পণ্ডিত মানুষ আসার জন্য সেখানে কি হলো আমরা বলতে পারবো রেনেসা তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? রেনেসা, নবজাগরণ। তার প্রভাবটা খুব শীঘ্রই ইংল্যান্ডে পড়লো। কোথায় পড়লো? ইংল্যান্ডে। এবং আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড অনেকটাই উন্নত হয়ে উঠলো। ঠিক আছে, রেনেসাতে সবদিকে বড় ঘটনা হলো প্রিন্টিং প্রেসের আবিষ্কার, ছাপাখানার আবিষ্কার। ঠিক আছে, বলা হয় জার্মানির গুটেনবার্গে এটা হয়েছিল, কিন্তু ইংল্যান্ডে কে করেছিল? ইংল্যান্ডে ক্যাক্সটোন করেছিল। কে? উইলিয়াম ক্যাক্সটোন। ঠিক আছে, উনি যখন ছাপাখানা বের করে দিলেন তখন হাজার হাজার বই ছাপা হতে লাগলো। মানুষের জন্য জ্ঞানের রাস্তাটা খুলে গেল, মানুষের জন্য জ্ঞানের দরজাটা খুলে গেল, মানুষ সবাই জ্ঞান সংগ্রহ করতে শুরু করলো। এই যুগে বড় বড় ইউনিভার্সিটি স্থাপন, দেখো মডার্ন হচ্ছে আস্তে আস্তে। কোথায় অ্যাংলো সেকশন ছিল, তারপর অ্যাংলো নরম্যান হলো, তারপর চসার হলো, এবার ইউনিভার্সিটির যুগ আসছে। ইউনিভার্সিটি তৈরি হলো, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটির নাম পাই আমরা। এখান থেকে সব পণ্ডিত ব্যক্তিরা বেরিয়ে এলেন। এই যে দলটা ছিল পণ্ডিত ব্যক্তিদের দল বেরিয়ে আসতে লাগলো, যারা ভালো ভালো নাটক লিখতে পারতো এবং ক্লাসিক্যাল থিওরিগুলোকে ওভারলুক করে দিত। এই যে দলটা ছিল এদের মধ্যে ক্রিস্টোফার মার্লো, জন লিলি, পিলি, ন্যাশ, কিড, মার্লো, এই সমস্ত সব নাম রয়েছে, যেটা আমরা ইউনিভার্সিটি উইটস বলা হয়। এদের কি বলা হয়? ইউনিভার্সিটি উইটস। কি বলা হয় এদের? ইউনিভার্সিটি উইটস, মানে ইউনিভার্সিটির জ্ঞানী মানুষ, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী মানুষ। এই লোকগুলো কেমন ছিল জানিস? ইউনিভার্সিটি উইটস গুলো মানে বিরাটই ভালো লিখতো, দারুণ লিখতো, কিন্তু ওই যে ব্যক্তিগত জীবনে মাতাল ছিল, বা ব্যক্তিগত জীবনে উমেনাইজার ছিল, বা ব্যক্তিগত জীবনে নাস্তিক ছিল, বা ব্যক্তিগত জীবনে ধর্ম কিছু মানত না, এবং কি বোহেমিয়ান লাইফস্টাইলে বিশ্বাস করতো। বোহেমিয়ান লাইফস্টাইল কি? তুই বয়ে গেছিস, বুঝতে পারলি? ওইটাই হলো বোহেমিয়ান লাইফস্টাইল। যেগুলো তো সামাজিক দৃষ্টিকোণ থেকে খারাপ, সেগুলো সবই করতো এরা। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে বোহেমিয়ান লাইফস্টাইল। এদের লাইফটা কি ছিল? বোহেমিয়ান লাইফস্টাইল। কাদের? ইউনিভার্সিটি উইটস ছিল। কাদের? ইউনিভার্সিটি উইটসদের মধ্যে একজন শ্রেষ্ঠ ছিল, সেই ব্যক্তির নাম হলো ক্রিস্টোফার মার্লো। ইনি যখন ডক্টর ফস্টাস লিখলেন সেটা বিশাল বিখ্যাত হয়ে গেছিল। ইনি যখন এডওয়ার্ড দ্য সেকেন্ড লিখলেন সেটা আবার বিশাল বিখ্যাত হয়েছিল। এডওয়ার্ড দ্য সেকেন্ড, ডক্টর ফস্টার, ক্রিস্টোফার মার্লো লেখা। কার লেখা? এগুলো খুব বিখ্যাত, বুঝতে পারলি? এডওয়ার্ড দ্য সেকেন্ডের মধ্যে হোমোসেক্সুয়ালিটির কথা পাই। ঠিক আছে, আর ডক্টর ফস্টার যদি পড়ি আমরা দেখতে পাবো যে জ্ঞান পাওয়ার জন্য মানুষ নিজের আত্মাকেও বিক্রি করে দিচ্ছে শয়তানের কাছে, সেই গল্পটা আমরা পাচ্ছি ডক্টর ফস্টাসের মধ্যে। ক্লিয়ার না? এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। এই যুগে নাটকের বাড়ন্ত হলো, এই যুগে নাটক বাড়তে শুরু করলো। তবে নাটক কোথা থেকে বেরিয়েছে? নাটক চার্চের ঘর থেকে বেরিয়েছে। নাটক কোথা থেকে বেরিয়েছে? চার্চের ঘর থেকে। চার্চের উঠান থেকে একদম রাস্তায় দিকে বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী হাত ধরে কোথায়? স্টেজ গাড়িতে, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এবং শেষ পর্যন্ত সিকুলার নাটক পেলাম। সিকুলার নাটক থেকে আজকের নাটকে যেরকম চলছে, ধর্মের বিরুদ্ধে বলা হয় নাটকের মধ্যে, সেই জিনিস। তাহলে চার্চের ভেতর থেকে তৈরি, চার্চের গর্ভগৃহ থেকে সৃষ্টি হলো নাটক, এবং সেটা শেষ পর্যন্ত চার্চের বিরুদ্ধে চলে গেল, যখন সেটার উপর কন্ট্রোল হারালো। এই জিনিসটাকে আমরা দেখতে পাই নাটকের ব্যাপার স্যাপার, যেটা আমরা কোন যুগে পাবো? রেনেসা যুগেই পাবো। রেনেসা যুগ একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমরা পাচ্ছি রানী এলিজাবেথের যুগ। কার যুগ পাচ্ছি? রানী এলিজাবেথের যুগ। এটাকে এলিজাবেথেন এজ বলা হয়। এই এলিজাবেথেন যুগে রানী এলিজাবেথ সিংহাসনে বসলেন। তিনি ভাঙাচোরা দেশটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করেছিলেন। এবং সাহিত্যের দিক থেকে আমরা একজন গ্রেট পার্সনকে পাই, যার নাম ছিল উইলিয়াম শেক্সপিয়ার। কি নাম ছিল? উইলিয়াম শেক্সপিয়ার সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বা নাটকের দৃষ্টিকোণ, নাটক লেখার দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছালেন। কাকে পৌঁছে দিলেন? ইংল্যান্ডকে। বুঝতে পারলে? সাহিত্যের দৃষ্টিকোণ থেকে সেই যুগে ইংল্যান্ড একটা শ্রেষ্ঠত্ব দাবি রেখেছে। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক যেগুলো আমরা পড়ি সেগুলো ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট। ঠিক আছে, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, কিং লিয়ার এর থেকে শুরু করে 12th নাইট, এই যে নাটকগুলো রয়েছে অসাধারণ সব নাটক। উইলিয়াম শেক্সপিয়ার কমেডিও লিখেছিলেন, ট্র্যাজেডিও লিখেছিলেন। কমেডির মধ্যে আমাদের মনে রাখতে হবে অ্যাজ ইউ লাইক ইট। কি মনে রাখতে হবে? অ্যাজ ইউ লাইক ইট। মাচ ডু অ্যাবাউট নাথিং, টু জেন্টলম্যান অফ ভেরোনা। ঠিক আছে, 12th নাইট, এইগুলো সমস্ত কমেডি অফ এরর্স। ঠিক আছে, এ মিডসামার্স নাইটস ড্রিম, এগুলো উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি। আবার এই যুগে উইলিয়াম শেক্সপিয়ার কিছু ট্র্যাজেডি লিখেছিলেন, 4টা ট্র্যাজেডি বিশেষ বিখ্যাত রয়েছে: ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, কিং লিয়ার।
এই 4টা ট্র্যাজেডি বিশ্ববিখ্যাত কার? উইলিয়াম শেক্সপিয়ারের। কোন যুগটাতে ভাই? এই শেক্সপিয়ারের এজে বা রানী এলিজাবেথের এজে। রানী এলিজাবেথ একটা সময় মারা যাচ্ছেন, কিন্তু এই যুগে বাই দ্য ওয়ে এই যুগে সনেটেরও, এই যে এলিজাবেথেন যুগটাতে সনেটেরও প্রচুর উন্নতি হয়েছে। সনেট কি? হোয়াট ইজ সনেট? সনেট হলো 14 লাইনের কবিতা, উপরে 8টা লাইন থাকবে, নিচে 6টা লাইন থাকবে। উপরে 8টা লাইনকে অক্টেট বলা হবে, নিচে 6টা লাইনকে সেস্টেট বলা হবে। এই যে স্ট্রাকচার, সেটা আমরা রানী এলিজাবেথের যুগে এর প্রভাব প্রতিপত্তি দেখি। সনেট কিন্তু কোনোদিন ইংল্যান্ডে লেখা হয়নি, সনেট বরাবরই লেখা হয়েছে ইটালিতে। ইট ওয়াজ অ্যান ইটালিয়ান প্রোডাক্ট। কিন্তু ওই রেনেসাঁ যুগটাতেই দুটো জেন্টেলম্যান চলে গেছিল ইটালিতে, তাদের একজনের নাম ছিল ওয়াট, একজনের নাম ছিল সুরি। সেখানে সুন্দর সুন্দর সনেট দেখলেন, 14 লাইনের কবিতাগুলো দেখলেন। সেই 14 লাইনের কবিতা দেখে তারা মোহিত হয়ে গেছিলেন এবং তারা দুজন মিলে ঠিক করলেন যে এই সনেটগুলোকে আমরা ইংল্যান্ডে নিয়ে আসবো। কিন্তু সেগুলো তো ল্যাটিন ভাষায় ছিল, সেগুলো ইংল্যান্ডের মানুষজন বুঝতে পারবে না। তো তারা বললো আমরা এগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করে দেবো। ওয়াট এবং সুরি ইংরাজিতে ট্রান্সলেট করে দিয়েছিলেন ওই সনেটগুলোকে। টোটালস মিসেলানি বলে একটা বই প্রকাশিত করেছিলেন 1577-এ, 1577-এ টোটালস মিসেলানি, যেখানে ওয়াট এবং সুরি মিলে সনেটগুলো ইটালির প্রোডাক্ট সেটাকে ইংল্যান্ডে নিয়ে এলেন এবং ইংরাজি ভাষায় লিখে দিলেন। যখন এটা প্রকাশিত হলো তখন সুপার ডুপার হিট হয়ে গেল সনেট। বুঝতে পারলে? এই যে সনেটের স্ট্রাকচার এটা হয়েছে, এটাকে বলা হয় ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট। কি বলা হয়? ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট। কেন পেত্রাকান সনেট বলা হয়? একজন কবি ছিলেন ইটালিতে, নাম ছিল পেত্রাক। উনি তার প্রেয়সী লরার জন্য এই সনেটগুলো লিখতেন এবং এটাতে খুব পপুলার হয়ে গেছিল, সেই জন্য তিনি পপুলারাইজ করেছিলেন বলে সেই জন্য এটাকে বলা হয় পেত্রাকান সনেট। কি বলা হয়? পেত্রাকান সনেট। এই পেত্রাকান সনেটে কি হতো? প্রেয়সীকে বা প্রেমিকাকে সবসময় উন্নত ভাবে দেখানো হতো, বা সবসময় যেটা তার কোয়ালিটি নেইও সেগুলো বাড়িয়ে বাড়িয়ে জুড়ে জুড়ে দেখানো হতো এবং একটা দেবীতে রূপান্তরিত করা হতো। এইটা ছিল পেত্রাকান স্টাইল, বা আইডিয়াল লাভকে প্রেজেন্ট করা হতো পেত্রাকান স্টাইলে, যেটা আমরা দেখতে পাই এই পেত্রাকান সনেটগুলোর মধ্যে। বুঝতে পারলি কিনা? কিন্তু এই সনেটগুলোর বিরোধিতা করলো উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট 130 যখন লিখছেন, সনেট 130 উইলিয়াম শেক্সপিয়ার যখন লিখছেন, সেই 130-তে উনি কি বলছেন? তিনি যেন ওই সনেট 130-র মধ্যে পরিষ্কার পেত্রাকের বিরুদ্ধে বলছেন। তিনি বলছেন, মাই গার্লফ্রেন্ড শুড নট বি লাইক এ গডেস, শি শুড বি এ কমন হিউম্যান গার্ল। এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করলেন। অ্যান্ড আই ডু নট নিড এনি ফলস ইওলজি, আই ডু নট নিড এনি hyperbolic praising to make my girl very happy। এইটা বলেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার সনেট 130-তে। বুঝতে পারলে? সরাসরি পেত্রাকের বিরুদ্ধে গেলেন এবং সনেটের ফরম্যাটটাকে পাল্টে ফেললেন। 14 লাইনেই রইল, 14 লাইনে তো থাকলেই তো সনেট হয়ে গেল, কিন্তু স্ট্রাকচারটাকে পাল্টে ফেললেন। উপরে 4টা লাইন থাকবে, তারপরে 4টা লাইন থাকবে, তারপরে 4টা লাইন, আর শেষে 2টো লাইন পড়ে থাকবে। এটা হলো 3 কোয়ার্টেন অ্যান্ড এ কাপলেট। এটাকে বলা হয় 3 কোয়ার্টেন অ্যান্ড এ কাপলেট। এই স্ট্রাকচারটা উইলিয়াম শেক্সপিয়ার ইনজেক্ট করলেন, যেটাকে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট হিসেবে জানি। তাহলে সনেট মূলত 2 প্রকার, একটা হলো পেত্রাকান সনেট, একটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ার কি লিখেছিলেন? 37টা নাটক, 154টা সনেট লিখেছিলেন। তবে উইলিয়াম শেক্সপিয়ার খুব কন্ট্রোভার্সিয়াল বা একটা বিতর্কিত চরিত্র। উইলিয়াম শেক্সপিয়ারের জীবনে বহু মেয়েই এসেছে এবং তার জীবনে প্রেম প্রচুর ছিল। তবে উইলিয়াম শেক্সপিয়ার 154টা সনেট লিখেছেন। কিছু সনেট রানী এলিজাবেথের জন্য লিখেছিলেন, কিছু সনেট একটা ডার্ক লেডির জন্য লিখেছিলেন। সেই ডার্ক লেডিটা মিস্টিরিয়াস ছিল বলে এবং তার গায়ের রংটাও ডার্ক ছিল বলে সেই লেডিটার নাম হচ্ছে মেরি ফিটন। কি নাম ছিল? মেরি ফিটন। লেডিটার নাম কি ছিল? মেরি ফিটন। এবং একটা ছেলে বন্ধুর জন্যও লিখেছিলেন, সেই ছেলে বন্ধুটার নাম মিস্টার WH। তবে যেভাবে অর্ণব এবং সন্দীপ ছেলে বন্ধু, ওই ছেলে বন্ধু নয়, ঠিক আছে? ওই রকম বন্ধু নয়, এটা বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড ছিল। বল স্যার উইলিয়াম শেক্সপিয়ার কি ছেলে নয়? হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার ছেলে ছিল, তো সেই জন্য বলছি ওই লোকটার মধ্যে হোমোসেক্সুয়ালিটির একটু টেন্ডেন্সি ছিল উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে। তার মানে একসাথে মেয়েকেও ভালোবেসেছে, একসাথে ছেলেকেও ভালোবেসেছে, একটু গন্ডগোলেই ছিল লোকটা। বুঝতে পারলি? সুমন্ত, তোকে যদি উইলিয়াম শেক্সপিয়ার ডেকেছে ডেটিং এর জন্য, যাবি না? ওকে, উইলিয়াম শেক্সপিয়ার, যাই মজা করে বলছি, ছেড়ে দে। উইলিয়াম শেক্সপিয়ার তাহলে হ্যাড ইন্টারেস্ট ফর মিস্টার WH। মিস্টার WH একটা ছেলে বন্ধু ছিল যার নাম উইলিয়াম হার্বার্ট বলা হয়, আর্ল অফ পেমব্রোক। পেমব্রোকের জমিদার ছিল উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার নাকি হরিণও চুরি করেছিল গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য, এবং তারপরে লন্ডন পালাতে হয়, ঠিক আছে? সেখানে স্টেজে কাজ করেন এবং সেখানেই থেকে চাকরি বাকরি পেয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে প্রচুর তর্ক বিতর্ক এবং বিভিন্ন স্পাইসি স্টোরি রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার যখন মারা যান, নিজের কবরের উপর আগেই অভিশাপ দিয়ে গেছিলেন, আমি মরে যাওয়ার পর আমাকে কবরে দেওয়ার পর কেউ যদি বাবু খোঁড়াখুড়ি করেছো,
সে অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে থাকবে, সেই অভিশাপ দিয়ে মরলাম আমি। কে বলেছিল? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার যখন মারা যান, নিজের স্ত্রীকে কিছুই দেননি, শুধু বিছানাটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন উনিই জানেন, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো হয়েছিল উইলিয়াম শেক্সপিয়ারের সাথে। উইলিয়াম শেক্সপিয়ারের যে অল অফ সাডেন উনি লেখাজোকা বন্ধ করে দিয়েছেন। উনি খুব সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার একটা থিয়েটার কিনেছেন, নাম ছিল গ্লোব থিয়েটার। কি নাম ছিল? গ্লোব থিয়েটার। ওই গ্লোব থিয়েটারে একটা সময় আগুন ধরে যায়, আগুন ধরে যাওয়ার পর তিনি লেখাজোকা বন্ধ করে দিয়েছিলেন। কে বন্ধ করে দিয়েছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার। সো এই জিনিসগুলো আমরা জানতে পারি। তবে উইলিয়াম শেক্সপিয়ারের এগেনস্টে অ্যালিগেশনও রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারকে একটা সময় ফ্রড বলেছিলেন বেন জনসন। বেন জনসন বলেছিলেন হি ইজ আ ফ্রড, হি ইজ আ ফ্রড। উনি যদি নিজের নামটাই ঠিকঠাকভাবে লিখে দিতে পারেন তাহলে আমি মেনে নেব যে তিনি ঠিকঠাক, মানে তিনি বড় সাহিত্যিক। এইরকম কথা বলেছিলেন বেন জনসন। পরবর্তী সময়ে উনি ওই অভিযোগ তুলে নিয়েছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই এলিজাবেথের, রানী এলিজাবেথের যুগটা, রানী এলিজাবেথকে আবার ভার্জিন কুইন বলা হতো। কি বলা হতো? ভার্জিন কুইন। কিন্তু তিনি কোনোদিন ভার্জিন ছিলেন না, রানী এলিজাবেথ, ঠিক আছে? তো যাই হোক, রানী এলিজাবেথের কিন্তু ছেলে মেয়ে ছিল না, অন্তত বৈধ ছেলে মেয়ে ছিল না। আমরা জানি না কে বলে, ঠিক আছে, যদি বা ছিল, ঠিক আছে? এখন রানী এলিজাবেথ যখন মারা যাচ্ছেন তখন সিংহাসন নিয়ে ঝামেলা শুরু হচ্ছে, এবং এই সিংহাসন নিয়ে যে ঝামেলা শুরু হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাই, সিংহাসন নিয়ে যে ঝামেলা শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে জ্যাকোবিয়ান এজ। এখান থেকে শুরু হচ্ছে জ্যাকোবিয়ান এজ, মানে এলিজাবেথিয়ান যুগ শেষ, জ্যাকোবিয়ান যুগ শুরু। গাইজ প্লিজ পে অ্যাটেনশন, জ্যাকোবিয়ান এজ শুরু হচ্ছে। জ্যাকোবিয়ান এজে কি হচ্ছে বোঝ। রানী এলিজাবেথ যতদিন ছিলেন ইংল্যান্ডকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছেছিলেন রানী এলিজাবেথ, কিন্তু জ্যাকোবিয়ান এজে একটা জমিদার সিংহাসন পেয়ে গেল। জমিদারদের মধ্যে মারপিট কাড়াকুড়ি চলছে পুরো, কে সিংহাসনে বসবে, বুঝতে পারলি? কিন্তু শেষ পর্যন্ত জেমস ওয়ান, রাজাটার নাম কি ছিল? জেমস ওয়ান সিংহাসন পেলেন। জেমস ওয়ান যে সিংহাসন পেলেন, কিন্তু রানী এলিজাবেথের মতো উনি অতটা দক্ষ ছিলেন না। ইনফ্যাক্ট জেমস ওয়ানকে সকলকে মানিয়ে চলতে হতো, কারণ জেমস ওয়ান যে সিংহাসন পেলেন তার পিছনে অনেক লোকের অবদান ছিল। এবার তুই যদি একটা প্রধানমন্ত্রী হোস আর তোর শরিক দলকেই খুশি করতে করতে জীবন যায়, তাহলে তুই দেশের উপর কি মনোনিবেশ করবি রে? তো জেমস ওয়ানের হাল হলো সেই। রানী এলিজাবেথ দক্ষ ছিলেন, নিজের মতো রাজত্ব চালিয়েছেন, কাউকে খুশি করবার দরকার ছিল না রানী এলিজাবেথকে। কিন্তু জেমস ওয়ান যখন সিংহাসনে বসলেন রানী এলিজাবেথের পর, তখন জেমস ওয়ান একটা উইক কিং, একটা উইক দুর্বল রাজা হিসাবে প্রমাণিত হতে শুরু করলেন। জনগণের চোখে তার ইমেজ কিন্তু ভালো হচ্ছিল না জেমস ওয়ান। কিন্তু তিনি একটা অবশ্যই ভালো কাজ করেন, জেমস ওয়ান বাইবেল বলা হয়, ঠিক আছে? একটা বাইবেলকে ট্রান্সলেট করে, কারণ বাইবেলের বিভিন্ন ভ্যারিয়েশন বেরিয়ে গেছে, সবাই নিজের মতো ট্রান্সলেট করে। তখন 52 জন পণ্ডিত মানুষকে রেখেছিলেন জেমস ওয়ান, এবং তিনি তার তদারকিতে একটা বাইবেল লেখা হয়েছিল। এটা জেমস ওয়ান বাইবেল বলা হয়, বা দ্য অথরাইজড ভার্সন অফ বাইবেল বলা হয়, যেটা জেমস ওয়ানের আমলে লেখা হয়েছিল, বুঝতে পারলে? একটু সাহিত্যিক প্রকৃতির মানুষ ছিলেন, ভালো লোক ছিলেন, ঠিক আছে? কিন্তু এলিজাবেথের মতো কিন্তু দক্ষ ছিল না। তো কি হলো, লোকের মধ্যে, জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে লাগলো। কি সৃষ্টি হতে লাগলো? ক্ষোভ, রাগ হতে লাগলো, যে এত বড় দেশ, এত সুন্দর দেশ, রানী এত উন্নতির জায়গায় পৌঁছালো, আর দেখো সবাই মিলে কি করছে, দেশটাকে অবনতির দিকে ঠেলে দিচ্ছে। এইটা সবার মধ্যে একটা যেন রাগ সামহাও আসতে লাগলো। তার কারণ যখন তুই অভ্যস্ত হয়ে যাস দ্য বেস্ট পার্সনের কাছ থেকে পারফরমেন্স পেয়ে, তখন যদি একটু উইক পারফরমেন্স থাকে তখন কিন্তু তোর অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে এই, যখন তুই অভ্যস্ত হয়ে গেলি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি দেখে, এবার যে নতুন আসবে ও যদি একটা দুটো ম্যাচও হেরে যায় গাল দিতে শুরু করবে সবাই। ও যে ভালো খেললে এটা দেখবে না, বুঝতে পারলি? কারণ বেস্ট, যখন আমরা বেস্টকে দেখে অভ্যস্ত হয়ে যায়, পরের জন যে থাকে তার সব থেকে বড় চ্যালেঞ্জ হলো সেই জায়গাটাকে নিয়ে যাওয়াটা, বুঝতে পারলে? অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন রাইজ করতে পারলো না, কেন বলতো? আমাদের এক্সপেকটেশনটা সেই জায়গায় চলে গেছে, যেহেতু অমিতাভ বচ্চনের ছেলে, অমিতাভ বচ্চনের মতো অ্যাক্টিং করবে, বুঝতে পারলি কিনা? এই যে শাহরুখ খান খুব ভালো অ্যাক্টার, তার ছেলে যদি অ্যাক্টিংয়ে আসে আর যদি ওই লেভেলের অ্যাক্টিং না হয়, এটা কম্প্যারিজন আসতে বাধ্য, বুঝতে পারলে কিনা? একজন স্যার বিরাটই ভালো পড়াচ্ছেন, তুমি তার পড়াটা শুনে অভ্যস্ত হয়ে গেলে, এবার স্যার রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, একজন অন্য স্যার এসছেন, সেই স্যারটা ততটা ভালো পড়াতে পারছেন না, হয়তো মাঝারি ধাঁচের পড়াচ্ছেন, কিন্তু তোমার মনে হবে বিরাটই ফালতু পড়াচ্ছে। তার কারণ তুমি বেস্টে অভ্যস্ত হয়ে আছো, বুঝতে পারছিস ব্যাপারটা আমি কি বলতে চাইছি? when you are habituated with the best you cannot accept the inferior, ইনফিরিয়রকে অ্যাকসেপ্ট করতে পারছিস না।
তো এই জিনিসটা হলো কার সাথে গিয়ে হলো? জেমস ওয়ানের সাথে। বেচারে মাঝারি ধাঁচের রাজা ছিল, কিন্তু সেটা হলে কি হবে, সামনে তো রানী এলিজাবেথ ছিল, রানী এলিজাবেথের যুগ দেখেছে সবাই। তো সেই যুগে এতটাই উন্নত ছিল, এতটাই ভালো ছিল, এতটাই দারুণ ছিল যে বেচারে জেমস ওয়ান মার খেয়ে যাচ্ছে ওটাতে, বুঝতে পারলি? জেমস ওয়ানের রাজত্বকালে সবাই ক্রুদ্ধ হয়ে উঠছে জেমস ওয়ানের রাজত্বকালটাতে। যদিও তিনি অথরাইজ ভার্সন অফ দ্য বাইবেল করলেন, ঠিক আছে, যেটা একটা ভালো কাজ, বাইবেলের বিভিন্ন ভ্যারিয়েশন বেরিয়ে গেছিল, বুঝতে পারলে? তো 52 জন পণ্ডিত ব্যক্তিকে ডেকে নিয়ে তিনি তার তত্ত্বাবধানে, নিজের তত্ত্বাবধানে একটা বাইবেল বানালেন, যেটাকে অফিসিয়াল বাইবেল বলা হয় বা জেমস ওয়ান বাইবেল বলা হয়, বুঝতে পারলে কিনা? একদম ধার্মিক রাজা ছিল, কিন্তু প্রশাসনিক দক্ষতার অভাব ছিল জেমস ওয়ানের মধ্যে। তো এই যুগটা কিং জেমস ওয়ান সিংহাসনে বসেছিলেন বলে যুগটার নাম হচ্ছে জ্যাকোবিয়ান এজ। কি নাম হচ্ছে? জ্যাকোবিয়ান এজ। 1603 থেকে 1625, 1603 থেকে 1625, মানে বলতে গেলে 22 বছর চলেছে। রাজ্যটা কত বছর? এই যুগটা কত বছরের? ছোট যুগ। 22 বছর আর কি, ছোট যুগেই বটে, বুঝতে পারলি কিনা? এই যুগে কিন্তু মানুষের মনে খুব দানা বেঁধে গেল। এই সময়ে একটা দল সংগঠিত হয়ে গেল ইংল্যান্ডে, তাদেরকে পিউরিটানস বলা হয়। কি বলা হয়? পিউরিটানস। এরা কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, এরা খ্রিস্টানদেরই একটা গ্রুপ ছিল। যেমন ধর হিন্দুদের গ্রুপ আছে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এমনি করে গ্রুপ রয়েছে। যেমন ধরো মুসলিম পিপলদেরও গ্রুপ আছে, শিয়া, সুন্নি, ওহাবি, এমনি করে গ্রুপ রয়েছে। খ্রিস্টান পিপলদেরও গ্রুপ আছে, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, ঠিক আছে। তো এইরকম করে তো যারা পিউরিটানস ছিল, পিউরিটানস প্রচন্ড ধার্মিক হয়, পিউরিটানসরা খুব রক্ষণশীল হয়, পিউরিটানসরা তারা সবাই জমায়েত হতে শুরু করলো। এবং পিউরিটানসরা মেনে নিতে পারলো না যে আমাদের সুন্দর দেশকে এইভাবে ধ্বংস করছে একটা লোক, ঠিক আছে, ধ্বংস করছিল না, ও ঠিকঠাকই চালাচ্ছিল, কিন্তু ওদের চোখে এটা ঠিকঠাক চালনাটা ছিল না। পিউরিটানসরা কি করলো? সংঘবদ্ধ হতে শুরু করলো এবং পিউরিটানসরা আন্দোলন শুরু করে দিল, বুঝতে পারলি? পিউরিটানসদের যে সূত্রপাতটা মূলত এই জ্যাকোবিয়ান যুগ থেকে হচ্ছে, সূত্রপাতটা, কিন্তু এর এক্সপ্রেশনটা পরের যুগে পাবে, বুঝতে পারলে? কিন্তু সূত্রপাতটা এখান থেকে হচ্ছে, জ্যাকোবিয়ান থেকে, বুঝতে পারলে কিনা? এখানে আমরা দেখতে পাই যে জ্যাকোবিয়ান যুগ যখন চলছে, এই যুগের গ্রেট রাইটার কে ছিল? বেন জনসন। বল স্যার, বেন জনসন এলিজাবেথের যুগে ছিল কিনা? হ্যাঁ ছিল তো। বেন জনসনই তো বলেছিল শেক্সপিয়ারকে ইউ আর এ ফ্রড, বলেছিল না? তো শেক্সপিয়ার অল অফ সাডেন লেখা বন্ধ করে দিলেন, রানী এলিজাবেথ মারা গেল, তো যুগটা তো বন্ধ হয়ে গেল। কিন্তু অন্যান্য লেখকরা তো রয়েছে রে, তো অন্যান্য লেখকদের নাম অনুযায়ী এইটা অন্যান্য লেখক দিকে তার শেক্সপিয়ারের যুগে রাখা যাচ্ছে না। অন্যান্য লেখকরা তো বেঁচে আছে, পরের যুগটা তো জেমস ওয়ানের যুগটা তো বেঁচে আছে, সেই জন্য এদিকে জ্যাকোবিয়ান রাইটার হিসাবেও কনসিডার করতে হবে। তাহলে বেন জনসন হলো জ্যাকোবিয়ান যুগের বেস্ট রাইটার, তাহলে বেস্ট ড্রামাটিস্ট, সর্বশ্রেষ্ঠ ড্রামাটিস্ট যদি বলে, নাটক লিখেছে জ্যাকোবিয়ান যুগে, কি নাম? বেন জনসন। এই যুগে যদি বলি রাজাটার নাম কি? কিং জেমস ওয়ান। কি নাম? কিং জেমস ওয়ান। এই যুগে প্রোজ এবং প্যাম্পলেট লেখা হতে শুরু করলো, যেটা ছিল ড্রামার যুগ। আগের যুগটা কিসের যুগ ছিল? ড্রামা যুগ। এই যুগটাও ড্রামারই বটে, কিন্তু এলিজাবেথের মতো এত ভালো ড্রামা হয়, মানে অধপতনটা শুরু হয়ে গেছে একটু একটু। এলিজাবেথেরটা পিক পয়েন্ট ছিল, ঠিক আছে, মানে শেক্সপিয়ার, মার্লো, এটা ছিল পিক পয়েন্ট। এরপরে একটু কমতে শুরু করে। বেন জনসন লিখছে, কিন্তু শেক্সপিয়ারের মতো নয়, বুঝতে পারলে কিনা? তো বলতে পারো ইন এ ওয়ে একটা স্লো ডাউন শুরু হয়ে গেছে এই যুগটার ড্রামা, কিন্তু প্রোজ রাইটিং লেখালেখি শুরু হলো, বুঝতে পারলে? এই যুগের বেশ কয়েকটা লেখক আছে যাদের নামগুলো মনে রাখতে হবে। এই যুগে প্রচুর ট্রান্সলেশন লেখা হলো, মানে ক্লাসিক্যাল গ্রিসের যে গল্পগুলো ছিল, মেটামরফোসিস, হোমারের লেখা, ইলিয়াড, ওডিসি, গ্রিক মিথোলজি, যে গ্রিক মিথোলজি গল্পগুলো বললাম না কিছুদিন আগে, সে হেরা, জিউস, পোসাইডন, ঠিক আছে, নেপচুন, বলছিলাম না গল্পগুলো, সেই গল্পগুলো, অ্যাপোলো, এই সমস্ত গল্পগুলো যেগুলো গ্রিক ভাষায় ছিল, ল্যাটিন ভাষায় ছিল, ঠিক আছে, সেই ভাষাগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট শুরু হলো জ্যাকোবিয়ান এজে। একজন ভালো লেখক ছিলেন চ্যাপম্যান। কি নাম ছিল? চ্যাপম্যান। ইনি হোমারকে ট্রান্সলেট করলেন, হোমারের অরিজিনাল লেখাগুলো তিনি ইংরাজিতে ট্রান্সলেট করে। চ্যাপম্যানের দৌলতে আমরা পড়তে পাই গ্রিক মিথোলজির গল্পগুলো, নাহলে তো ছিল গ্রিসের ভাষাতে ছিল, ঠিক আছে। উনি ইংরাজিতে ট্রান্সলেট করলেন, চ্যাপম্যান, লোকটার নাম কি ছিল? চ্যাপম্যান। উনি হোমারকে ট্রান্সলেট করেছিলেন। চ্যাপম্যান কাকে ট্রান্সলেট করেছিলেন? হোমারকে ট্রান্সলেট করেছিলেন। আরও এই সময় হল্যান্ডকে পাই, যিনি প্লুটার্কসে মোরাল, প্লুটার্ক একজন মহান দার্শনিক ছিলেন, বুঝতে পারলে? তিনি একটা বই লিখেছিলেন, মোরালস,
সে মোরালসটাকে ট্রান্সলেট করলেন। তাহলে দুটো ট্রান্সলেটর পেয়ে গেলাম জ্যাকোবিয়ান এজে। তাহলে জ্যাকোবিয়ান যুগটাকে যদি সিনপসিসে আমি টানতে চাই, তাহলে একজন রাজা ছিল, রাজা নাম জেমস ওয়ান, যিনি একটা বই লিখলেন। বইটা তত্ত্বাবধায়ক, লিখার তো কিছু নেই, তত্ত্বাবধায়ক এডিটিং করালেন। বইটার কি নাম ছিল? দ্য অথরাইজ ভার্সন অফ বাইবেল বা কিং জেমস ওয়ান বাইবেল, কিং জেমস ওয়ান বাইবেল। বুঝতে পারলে কিনা? 52 জন পণ্ডিত ব্যক্তি মিলে, 52 থেকে 54 জন ছিল, অনেক সোর্স 54 জন বলে, ঠিক আছে, সেই তারে লিখেছিল। আচ্ছা, এই যুগটার নাম তো, এই যুগের নাম জেমস ওয়ানের নাম অনুযায়ী সেই জন্য নাম হচ্ছে জ্যাকোবিয়ানের। কিন্তু এই যুগের গ্রেট ড্রামাটিস্ট কে ছিল? বেন জনসন। কি নাম ছিল? আচ্ছা, বেন জনসন কি উইলিয়াম শেক্সপিয়ারের যুগেও লিখেছে? আগের যুগেও ছিল, ঠিক আছে, আর এই যুগেও ছিল। আচ্ছা, দুটো ট্রান্সলেটরের নাম বলো। চ্যাপম্যান, যিনি কি লিখেছেন? হোমার। আর হল্যান্ড কি লিখেছিলেন? প্লুটার্কসের মোরাল, প্লুটার্কসের মোরালটা লিখেছিলেন। এইবারে শোন, নামগুলো মনে রাখবি, একবার বলবো তারপর আমি জিজ্ঞেস করবো, দেখি কার কত স্মৃতিশক্তি, ঠিক আছে, দেখি কার কত স্মৃতিশক্তি। একবার বলবো আমি। থমাস ডেকার লিখছেন দ্য ভার্জিন মার্টার বা দ্য শুমেকার্স হলিডে। থমাস মিডলটন লিখছে দ্য চ্যাঞ্জেলিং। থমাস হেউড লিখছে এ উমেন কিল্ড উইথ কাইন্ডনেস। জন ওয়েবস্টার লিখছেন দ্য হোয়াইট ডেভিল, দ্য ডাচেস অফ মালফি। রজার অ্যাস্টেম লিখছেন টক্সোভিলাস। জন লিলি লিখছেন ইউভিয়াস। রবার্ট বার্টন লিখছেন অ্যানাটমি অফ মেলানকলি। এবং এই যুগের একজন বিখ্যাত রচনাকার ছিলেন, নাম হচ্ছে স্যার ফ্রান্সিস বেকন, দ্য ওয়াইজেস্ট, দ্য গ্রেটেস্ট এন্ড দ্য মিনেস্ট অফ ম্যানকাইন্ড। নাম কি ছিল? স্যার ফ্রান্সিস বেকন। সেই ফ্রান্সিস বেকন এই যুগে এসেজ লিখলেন। কি লিখলেন? এসেজ। তাহলে এই যে এতগুলো লেখা, আমি এবার জিজ্ঞেস করছি, আমার দিকে তাকিয়ে বলো, বইটার দিকে তাকাও না, ঠিক আছে? বলবে দ্য ডাচেস অফ মালফি কে লিখেছে? জন ওয়েবস্টার। কে লিখেছে? জন ওয়েবস্টার। আচ্ছা বলো, এসেজ কে লিখেছে? স্যার ফ্রান্সিস বেকন। স্যার ফ্রান্সিস বেকনকে সবারই পছন্দ হয়ে গেছে। স্যার ফ্রান্সিস বেকনকে নিয়ে সম্বন্ধে একটা কথা বলা হতো, বিখ্যাত কথা। কি বলা হয়েছে? দ্য ওয়াইজেস্ট, দ্য ব্রাইটেস্ট এন্ড দ্য মিনেস্ট অফ ম্যানকাইন্ড। স্যার ফ্রান্সিস বেকন খুব সুন্দর সুন্দর এসেগুলো লিখেছে, যেটা বাস্তবিক জীবনে কাজে লাগে। সেমিস্টার 2-তে আমরা পাবো স্যার ফ্রান্সিস বেকনের লেখা অফ ফ্রেন্ডশিপ, পাবো কি না? এবং অফ স্টাডিজ পাবো, স্যার ফ্রান্সিস বেকনের লেখা সেম 2-এ পাবো। তো অসাধারণ সুন্দর এসেগুলো, মানে এত ভালো লাগবে কিছু বলবা নেই। স্যার ফ্রান্সিস বেকনের লেখাগুলো কঠিনও বটে, ঠিক আছে, ধোঁয়া বার হয়ে যাবে চোখ দিয়ে, ঠিক আছে, কিন্তু ভালো লাগবে, এনজয় করবি, মানে শিখবি অনেক কিছু রিয়েল লাইফ। বন্ধু কেমন হওয়া উচিত, বন্ধু রাখা উচিত কিনা, বন্ধুর সাথে কি কি শেয়ার করব, বন্ধুর সাথে কখন শেয়ার করা উচিত নয়, ইচ অ্যান্ড এভরিথিং ইউ উইল লার্ন অফ ফ্রেন্ডশিপ থেকে। তারপর অফ হাজব্যান্ড আছে, তুই যদি হাজব্যান্ড হোস তোর কীরকম বিহেভিয়ার রাখতে হবে। অফ ওয়াইফ আছে, তুই যদি ওয়াইফ হোস তোর কীরকম মানে বিহেভিয়ার এক্সপেক্ট করা উচিত, তোর কী রকম বিহেভিয়ার হবে। অফ ট্রাভেল রয়েছে, তোর কীরকম ঘোরাঘুরি করা উচিত। অফ ম্যারেজ রয়েছে, বিবাহ কি করলে ঠিকঠাক থাকবে, সব কিছু দেওয়া আছে ওই বইগুলোতে, ঠিক আছে। তো এসেজ বইগুলোর নাম কি? সব অফ দিয়ে দিই, অফ ট্রাভেল, অফ ম্যারেজ, অফ এম্পায়ার, অফ ফ্রেন্ডশিপ, অফ স্টাডিজ, অফ ডিসকোর্স, এমনি করে করে রয়েছে। আচ্ছা, তাহলে এই হলো জ্যাকোবিয়ান যুগ। যুগটার নাম কি? জ্যাকোবিয়ান যুগ। তবেই খেয়াল রাখবে, জ্যাকোবিয়ান যুগ আসার আগে আরেকবার বলবো, এলিজাবেথেন যুগে 2-1 সনেটারের নাম কিন্তু মনে রাখবে। স্যার ফিলিপ সিডনি, ভুলে যাও না, এবং এবং এডমন্ড স্পেন্সার, এবং এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার তার প্রেয়সী, যার নাম ছিল এলিজাবেথ বয়েল, যাকে তিনি বিয়েও করেছিলেন, তার জন্য অ্যামোরিটি লিখলেন। কি লিখলেন? অ্যামোরিটি। তাছাড়াও তিনি লিখেছিলেন প্রোথালামেয়ন, এপিথালামেয়ন। কে লিখেছিলেন? এডমন্ড স্পেন্সার লিখেছিলেন, ঠিক আছে। এনার ভাষাটাও সহজ ছিল আর কবিতাগুলো খুব এনজয়েবল। আরেকজন কবি ছিলেন, সনেটার্স ছিলেন ওই এলিজাবেথেন যুগের এরা, ঠিক আছে। ওনার নাম ছিল স্যার ফিলিপ সিডনি। কি নাম ছিল? স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা লিখেছিলেন। কি লিখেছিলেন? অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা। এই অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা যেটা লিখেছিলেন স্যার ফিলিপ সিডনি, তিনি তার প্রেয়সীর জন্য লিখেছিলেন। তার প্রেয়সীর নাম ছিল পেনিলোপি ডিভিরিওক্স। কি নাম ছিল? পেনিলোপি ডিভিরিওক্স। পেনিলোপি ডিভিরিওক্স বিয়ে করে নিয়েছিল অন্য একটি ছেলেকে, ছেলেটার নাম ছিল লর্ড রিচ। সেই দুঃখে, ঠিক আছে, তিনি ব্রোকেন হার্ট পোয়েমগুলো লিখতেন। অরিজিৎ সিং ছিলেন সেই যুগে। কে? স্যার ফিলিপ সিডনি। তো স্যার ফিলিপ সিডনির কবিতাগুলো খুবই বিখ্যাত হয়েছিল। স্যার ফিলিপ সিডনি গ্রেট পার্সন ছিল রে, এলিজাবেথেন যুগের একজন সনেটার। তিনি নিজে কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, একজন রাজসভাসদ ছিলেন, যুদ্ধ করতে গিয়েছিলেন। ব্যাটল অফ জুথফেনের যে লড়াইটা হয়েছিল, সেখানে লড়াই করতে গিয়ে স্যার ফিলিপ সিডনির একটা জাংটাই কেটে গেল, পুরো পুরো ঝরঝর করে রক্ত বার হচ্ছে স্যার ফিলিপ সিডনি। এবং কি হচ্ছে, সেনাপতি ছিল বলে ওর জন্য একটু জল রাখা ছিল, যুদ্ধে জল পাওয়া যায় না। আর পাশেই একটা সাধারণ সৈনিক মরছিল, মারা যাচ্ছিল এবং বলছিল জল জল করে চিৎকার করছিল।
কিন্তু স্যার ফিলিপ সিডনিকে জলটা দেওয়া হচ্ছে, কারণ স্যার ফিলিপ সিডনিও মরে যাবে, বোঝা যাচ্ছিল। তো স্যার ফিলিপ সিডনি তখন বলল ওই সৈনিকটাকে দিয়ে দাও, দাই নিড ইজ মোর দ্যান মাইন, তোমার প্রয়োজন আমার থেকে বেশি। তো ওকে জলটা দিয়ে তারপর মৃত্যুবরণ করেছিল। সো দিস ওয়াজ স্যার ফিলিপ সিডনি, বুঝতে পারলেন? এইরকম জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি ছিলেন স্যার ফিলিপ সিডনি। তো যাই হোক, এলিজাবেথেন যুগ শেষ হচ্ছে, গোল্ডেন এজ ছিল এলিজাবেথেন যুগ। এলিজাবেথেন যুগে আমরা দেখতে পাই দ্য স্পেনিশ আর্মাটাকে ধ্বংস করে দিল রানী এলিজাবেথ, স্পেনের নৌবহরকে, বিখ্যাত নৌবহরকে ধ্বংস করেছিল। সব এলিজাবেথেন যুগে ভালো ভালো কাজ হয়েছে। তারপরে শুরু হলো এই জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান এজ আস্তে আস্তে কি হলো, আমরা যেটা দেখতে পেলাম যে সমাজের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। যারা পিউরিটানস ছিল, কি নাম, লোকগুলোর নাম কি? পিউরিটান। সেই পিউরিটানরা প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছিল, পিউরিটানরা শক্তিশালী হয়ে উঠেছিল। এবং পরের যুগটা যখন চলে আসছে, পরের যুগটার নামই জ্যাকোবিয়ান এজ শেষ হচ্ছে। এই যে লেখালেখি হলো, জ্যাকোবিয়ান যুগ শেষ হয়ে যাচ্ছে। আর জ্যাকোবিয়ান যুগ শেষ হতে না হতেই আরেকটা নতুন যুগ শুরু হচ্ছে, নাম হচ্ছে পিউরিটান এজ। যুগটার নাম কি? পিউরিটান এজ। যার উৎপত্তি কোথা, মানে যার বারবারন্ত কোথা থেকে শুরু হয়েছিল? জ্যাকোবিয়ান থেকে, জ্যাকোবিয়ান থেকে শুরু হয়েছিল। আর জ্যাকোবিয়ানের শেষে হলো পিউরিটান যুগ। পিউরিটানরা প্রচন্ড শক্তিশালী হয়ে গেল পিউরিটান যুগে। এবং পিউরিটানরা এত বেশি, আচ্ছা পিউরিটানদের তত্ত্ব কি ছিল জানিস? ধর্ম মেনে চলো, একটা কথা যে ধর্ম মেনে চলো। আর 2 নম্বর কথা হচ্ছে রাজতন্ত্র তোমাকে তুলে ফেলবো, ডেমোক্রেসি নিয়ে আসবো, ডেমোক্রেসি নিয়ে আসবো, উই ওয়ান্ট ডেমোক্রেসি, পিউরিটানদের বলা হচ্ছিল। যখন পিউরিটানদের এই কথা হচ্ছিল তখন লোকের ভালো লাগলো ডেমোক্রেসির কথা। পিউরিটানরা বলো কেন, ডেমোক্রেসি কি ছিল না আগে? আগে তো ছিল, রাজতন্ত্রের আগেও ছিল। বলছি কোথায় ছিল? গ্রিসের আমলে ছিল না ডেমোক্রেসি? রোমানদের মধ্যে কি ডেমোক্রেসি ছিল না? ওখানে তো ছিল। ক্লাসিক্যাল এজ পড়লে আমরা জানতে পারবো যে রোমান এবং গ্রিসের মধ্যে ডেমোক্রেসি ছিল। সেই ডেমোক্রেসিকে আমরা আবার নিয়ে আসবো, কে বলেছিল? পিউরিটানস। পিউরিটানসদের কথা সবাই শুনলো, সবার ভালো লাগলো কথা, সবাই মিলে পিউরিটানসকে ফলো করতে শুরু করলো। সারা দেশে পিউরিটানস আর পিউরিটানস, চারিদিকে পিউরিটানসদের সাপোর্টার শুধু ঘুরে বেড়াচ্ছে। রাজা অসহায় হয়ে পড়লো, রাজা প্রচুর চেষ্টা করলো এই পিউরিটানসদের মেরে ফেলার, কিন্তু এত সংখ্যা, ঠিক আছে, যে তুই কিছু করতে পারবি না। শেষে কি হলো, পিউরিটানসরা ঢুকে পড়লো রাজমহলের মধ্যে, সবকে ক্যাপচার করে নিল। সবাই পিউরিটান ইনফ্লুয়েন্সে চলে এলো, সৈনিক থেকে শুরু করে মন্ত্রী সবাই পিউরিটানসদের। শেষে কি হলো, পিউরিটানসরা অলিভার ক্রমওয়েল বলে একজন লিডার উঠে এলো। লোকটার নাম ছিল অলিভার ক্রমওয়েল। কি নাম ছিল? অলিভার ক্রমওয়েল। সে অলিভার ক্রমওয়েল উঠে এলো এবং কি হলো, নেতৃত্ব দিল। অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে রাজাকে টেনে সিংহাসন থেকে নামানো হলো, ঠিক আছে, কারণ পিউরিটানরা প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে। এবং রাজাকে একটা নামে মাত্র বিচার করা হলো এবং তারপর রাজাকে সবার সামনে শিরচ্ছেদ করে দেওয়া হলো, রাজার মুন্ডু কেটে দেওয়া হলো, মাথাটা কেটে দেওয়া হলো। কিং চার্লস ওয়ান বেচারা তখন সিংহাসনে বসেছিল। কারণ দেখ রাজা হওয়া কত ঝামেলার, দেখ তুই বলছিস রাজা হতে চাই, রাজা হতে চাই, তাহলে দেখ এই পিউরিটানসরা কাকে মারলো? মহারাজাকে মেরে দেবে। কিং চার্লস ওয়ান ছিল, চার্লস ওয়ানকে এক্সিকিউট করা হলো। এটা বড় ইনসিডেন্ট, যেটা রাজতন্ত্র চলছিল এতদিন, রাজতন্ত্রকে উৎখাত করা হলো, কিং চার্লস ওয়ানকে শিরচ্ছেদ করা হলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার কি হবে, তাহলে কে রাজা হবে? পুরোতে চারিদিকে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। তখন বললো পিউরিটানস, বললো আমরা সব কিছু সিস্টেম বানাবো। এবং সিস্টেম বানানো হলো, নতুন সিস্টেম। এবার মন্ত্রী কে হবে, মানে কার হাত দিয়ে, প্রধানমন্ত্রী কে হবে বা কার হাত দিয়ে চলবে, লিডারটা কে হবে? অলিভার ক্রমওয়েল বলে আমি আছি না, আমি তোমরা চিন্তা করো না, আমি চালাবো। অলিভার ক্রমওয়েল সমস্ত কিছু চালাতে শুরু করলো, আর অলিভার ক্রমওয়েল সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তাহলে এইটাই বড় ট্র্যাজেডি। তুই রাজাকে উৎখাত করলি আর বসালি শয়তানকে, বুঝতে পারলি? অলিভার ক্রমওয়েল পুরো শয়তানের মতো আচরণ করতে শুরু করলো। অলিভার ক্রমওয়েল পুরোপুরি যেন সেই রাজার থেকেও বেশি নিষ্ঠুর হয়ে গেল, পুরো ডিক্টেটরশিপ, বুঝতে পারলি? এক নায়কতন্ত্র চালাতে শুরু করলো। কে? অলিভার ক্রমওয়েল। এই অলিভার ক্রমওয়েল যখন এই সমস্ত করছে, তখন অলিভার ক্রমওয়েল ভাবলো আমার সাথে তো একটা আমার ভালো একটা বন্ধু চাই, একটা শিক্ষিত পণ্ডিত ব্যক্তি চাই। কি আছে? দেখা গেলো সেই যুগে মিল্টন রয়েছে, জন মিল্টন, যিনি প্যারাডাইজ লস্ট লিখবেন পরবর্তী সময়। মিল্টনকে বললো, এই মিল্টন তুই আমার সাথে থাক, ঠিক আছে, তুইও তো ডেমোক্রেসিকে সাপোর্ট করিস। মিল্টন বলে হ্যাঁ স্যার আছি, আপনার সাথেই আছি, ঠিক আছে। মিল্টন সাথে সাথে থাকতো। অলিভার ক্রমওয়েল মিল্টনকে ল্যাটিন সেক্রেটারি বানিয়ে দিল, ল্যাটিন ভাষার সেক্রেটারি। তার চিঠি লেখা থেকে শুরু করে তার স্পিচ দেওয়া সবই মিল্টন বানাতো। এবং মিল্টন পুরোপুরি পলিটিক্সে ইনভলভ ছিল। অলিভার ক্রমওয়েলের একটা অন্ধ সমর্থক ছিল জন মিল্টন, বুঝতে পারলি? তো তারপর এইভাবে চলতে শুরু পিউরিটানসে। পিউরিটানরা ক্ষমতা পাওয়ার পর বলল, এক কাজ করো,
ওই রাজা রানীরা যা কিছু করেছে সবকে বন্ধ করে দাও, ঠিক আছে? বিশেষ করে স্টেজকে বন্ধ করবো আমরা, তার কারণ স্টেজ ওই ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, ওইগুলো আসলে কি করছে? স্টেজগুলো সমাজকে, যুব সমাজকে বিপদে পরিচালিত করছে, প্রেম করতে শেখাচ্ছে। ওই স্টেজগুলো থেকেই রাজা রানীর প্রতি ভক্তি বাড়াচ্ছে, ওই স্টেজগুলো থেকেই রাজতন্ত্রের কনসেপ্ট আনছে। ওই স্টেজগুলোকে সরাও, ব্যান করো। স্টেজগুলোকে ব্যান করে দিল। কার ব্যান করে দিল? পিউরিটানসরা। স্টেজ ওয়াজ ব্যান্ড। যেখানে এই কিছুদিন আগে ম্যাকবেথ হয়েছে, যেখানে কিছুদিন আগে ওথেলো হয়েছে, গোল্ডেন এজ চলছিল, সেখানে স্টেজ ওয়াজ কমপ্লিটলি ব্যান, রাইট? তাহলে এই যুগটাতে বলা যায় একটা ইংরাজি সাহিত্যের দৃষ্টিকোণ থেকে পিউরিটান যুগে একটা বড় সড়ো ড্যামেজ হয়ে গেল নাটকের দৃষ্টিকোণ থেকে যদি ভাবিস। সেটা হলো নাটক বন্ধ করে দেওয়া হলো। এই যে নাটক বন্ধ হয়ে গেল, সবাই ভাবলো পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল নাটক। এবার নাট্যকাররা করবে কি? অ্যাক্টার, অ্যাক্ট্রেসেস, মানে অ্যাক্টাররা বা নাট্যকাররা, ড্রামাটিস্টরা, কেউ আলু বিকতে শুরু করলো, কেউ মাছ বিকতে শুরু করলো, কেউ কাঠের কাজ করতে শুরু করলো। মোট কথা নাটক বন্ধ, পুরোপুরি বন্ধ, কমপ্লিট ব্যান। পিউরিটান যুগে এই যে জিনিসটা হলো, এটা সব দিকে খারাপ হলো নাটকের জন্য। কারণ যদি বা নাটক আবার উঠতে পারতো বেন জনসনের হাত ধরে, আর তো আর কিছু রইলই না, নাটক তো শেষেই হয়ে গেল, বুঝতে পারলে? কিন্তু পিউরিটান যুগে আবার আরেকটা বড় ঝামেলা হলো, সেটা হলো ডেমোক্রেসি চললো না। বল একটা সিস্টেম আনলি, আগে সিস্টেমটা ভেঙে দিই, এবার নতুন সিস্টেম আবার ফল ফ্ল্যাট করে গেল, পড়ে গেল। নতুন সিস্টেম যখন পড়ে গেল মাটিতে, তখন সবাই বললো রাজতন্ত্রই ভালো ছিল, নিয়ে এসো রাজতন্ত্রকে। সবাই কি বললো? রাজতন্ত্রকে নিয়ে এসো, রাজা রানী সিস্টেমটাই ভালো ছিল। নিয়ে রাজতন্ত্র কি করবি? কিং চার্লস ওয়ানকে তো মেরে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে, ওর ভাইটাই আছে, ঠিক আছে, ওকেই নিয়ে এসো। ওর ভাইকে বসিয়ে দিল সিংহাসনে, ঠিক আছে। যখন সিংহাসনে বসানো হলো, তখন কি হলো? এবার যে রাজতন্ত্রে বসেছে সিংহাসনে, তার তো রাগ আছে ডেমোক্রেটিক সাপোর্টারদের উপর, থাকবে কিনা স্বাভাবিক রাগ? সে কি করলো? বললো ডেমোক্রেটিক সাপোর্টার এবং পিউরিটানসদের ক্ষমতাগুলো সরাও, সব নিয়ে ডেমোক্রেটিক সাপোর্টার যারা ছিল তাদেরকে জেলে পুরতে শুরু করলো। ওই বিশৃঙ্খলা কারা শুরু করেছিল? ডেমোক্রেটিক সাপোর্টাররা। মিল্টনকে জেলে পুরো, অলিভার ক্রমওয়েলের শিরচ্ছেদ করো, অলিভার ক্রমওয়েলকে মেরে ফেলা হলো। মিল্টনকে বললো একেও মৃত্যুদণ্ড দেবো, কিন্তু মিল্টনের ভালো ভালো বন্ধু ছিল, সেই জন্য বলে ভালো ভালো বন্ধুরা, ঠিক আছে, দরকারে কাজে দেবে, ঠিক আছে। গাল খাবি এমনি বন্ধুদের কাছে, গাল তাল সবাই দেয় বন্ধুরা, কিন্তু প্রয়োজনে হয়তো হেল্পও করে, ঠিক আছে। তো মিল্টনের যে বন্ধুরা ছিল, সে কিন্তু মিল্টনকে বাঁচিয়ে নিল, বললো না না, এ ভালো কবি, একে মরতে দেবো না। তো বলছে, তখন বলছে রাজা, একে যদি ছাড়ি একটা ব্যাড এক্সাম্পল সেট হবে, বাকি লোকগুলো কি দোষ করলো, রাইট? একই দোষে তো, তুই কাকে জেল করবি, কাকে তুই শাস্তি দিবি? তাহলে বলছে ঠিক আছে, তাহলে মিনিমাম একে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে দেওয়া হোক, তাহলে একে সারা জীবন শেষ শ্বাস পর্যন্ত জেলে থাকবে। জেলে খাবারও দেওয়া হবে, বসতে সোফাও দেবে, সবাই দেবে, কিন্তু জেলের মধ্যে থাকবে। তো মিল্টনকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছিল, শেষ জীবন পর্যন্ত জেলে ছিল। মিল্টন ওই জেলের কালকুঠুরিতে একটা বই লিখেছিল, প্যারাডাইজ লস্ট। বইটার নাম কি ছিল? প্যারাডাইজ লস্ট। এই যুগটাকে বলা হয় পিউরিটান এজ, বা কি বলা হয়? মিল্টন এজ। মিল্টন এজ শেষ হয়ে গেল এবং নতুন যুগ শুরু হলো। যখন নতুন রাজা এলো, সেই যুগটার নাম হচ্ছে রেস্টোরেশন যুগ। কি নাম? রিস্টোর করো সিস্টেমটাকে, আবার পুনরায় ফিরিয়ে আনো, রাজতন্ত্রকে আবার নিয়ে এসো। এই জন্য যুগটার নাম হলো রেস্টোরেশন, রিস্টোর করো, রাজতন্ত্রকে ফিরিয়ে আনা হোক। এই যে যুগটা ছিল রেস্টোরেশন যুগ। রেস্টোরেশন যুগে রাজা রানী আবার ফিরে এলো, মিল্টনকে জেলে পাঠানো হলো। মিল্টন তো জেলে বসে বসে প্যারাডাইজ লস্ট লিখে দিয়েছিল, ঠিক আছে। এই রেস্টোরেশন যুগে আমরা আবার দেখতে পেলাম রাজা একটা বিরাট ভালো সিদ্ধান্ত নিল, কি? নাটক ফিরে হোক, স্টেজ ওয়াজ রিওপেন্ড। স্টেজকে রিওপেন করা হলো, যে নাটক যেগুলো ছিল সেগুলোকে রিওপেন করা হলো, নাটক রিওপেন করা হলো। কিন্তু আমাকে একটা জিনিস বল, একটা জিনিস 40 বছর বন্ধ হয়ে আছে, তারপরে তুই যেটাকে শুরু করতে গেলি, ভালো হবে না? নড়বড়ে হবে, ফ্লোটা কেটে গেছে, তাহলে নাটক ভালো প্রডিউস হলো না। এই যুগে তবুও রাজা রানীরা প্রমোট করতে লাগলো, নাটকটা করো, আমরা টাকা পয়সা দেবো। তখন রাজা রানীদের জন্য নাটক লেখা হতে শুরু করলো। এই যুগের যে নাটকগুলো বেরিয়ে এসছে সেটাকে বলা হয় রেস্টোরেশন ড্রামা। রেস্টোরেশন ড্রামা দুই প্রকার, রেস্টোরেশন কমেডি, রেস্টোরেশন ট্র্যাজেডি। রেস্টোরেশন কমেডি, রেস্টোরেশন ট্র্যাজেডি। এই রেস্টোরেশন যুগে যে নাটকগুলো লেখা হতো, এটা শুধু আপার ক্লাসের জন্য লেখা হতো, রাজা রানীদের জন্য লেখা হতো এবং উঁচু শ্রেণী এবং ধনী মানুষদের জন্য লেখা হতো। কমন টাচটাই হারিয়ে গেল রেস্টোরেশন ড্রামাতে, বুঝতে পারলি কিনা? এবং পুরো
বলতে পারিস ইলিসিট রিলেশনশিপ, অবৈধ সম্পর্ক, এবং বলতে পারিস যেগুলো ধর ওভার সেক্সুয়ালিটি, এইগুলো প্রমোট করা হতে লাগলো, অ্যাডাল্ট্রি প্রমোট করা হতে লাগলো নাটকগুলোর মধ্যে দিয়ে। কারণ পিউরিটানদের এগেনস্টে এরা, পিউরিটানরা বলতো সমাজ শুদ্ধ হবে, সমাজে নৈতিকতা থাকবে, আর এরা হয়ে গেছিল পিউরিটানদের এগেনস্টে। তো ভালগারিটি প্রমোট হতে লাগলো। কোথায় প্রমোট হতে লাগলো? এইটা দেখে পিউরিটানরা শান্ত থাকতে পারলো না, পিউরিটানরা উৎপাত করতো, নাটক হচ্ছে বোম ছুড়ে দিত, যা নাটক কি দেখতে যাবে, ঠিক আছে, গিয়ে পর ভাঙচুর শুরু করে দিত। এই যুগটা এইভাবে গেছে, এটা ছিল রেস্টোরেশন যুগ। যুগটার নাম কি? রিস্টোর করো, সেই জন্য নাম হয়েছে